ইনভেস্টমেন্ট একটা লং টার্ম স্টোরি। হ্যাঁ, পেশেন্সটা এখানে রাখতেই হবে। এটা তো কোনো গ্যাম্বলিং না, বা চটজলদি কোটিপতি হব বা অনেক টাকা বানাবো, এরমভাবে ইনভেস্টমেন্টটা হয় না। এটা একটা প্রথম ভুল, যেটা খুব কমন ইনভেস্টারদের মধ্যে অবজার্ভ করা যায়। সেকেন্ড ভুল হচ্ছে, ইনভেস্টার ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট। ডিপোজিট আর ইনফ্লেশন রেট লং রানে সবসময় হ্যান্ডস অন হ্যান্ডস চলে। মানে আজকে যদি আমি শুধু ডিপোজিট করছি, তাহলে আজকের দিনে আমি যতটা ধনী বা যতটা দরিদ্র যাই বলেন, আজ থেকে 11, 12, 15 বছর পরে আমি ততটাই থাকবো। সোনার দাম রূপোর দামও যেভাবে বাড়ছে, রূপোর দাম এখন বেশ খানিকটা ঊর্ধ্বমুখী, সেখানে ইনভেস্ট করা কতটা ঠিকঠাক সাজেশন? গোল্ড আমাদের একটা সেন্টিমেন্ট, ওটা ইনভেস্টমেন্ট হিসেবে সচরাচর ট্রিট করা অনেক সময় উচিত না বা যায়ও না। কারণ আপনি যখন গোল্ডে ইনভেস্ট করছেন, গোল্ড কিনছেন, তো আপনার একটা সেন্টিমেন্ট আছে। আপনি ওটা গিয়ে লিকুইড করতে চাইবেন না, সচরাচর বিক্রি করতে চাইবেন না। তাই আপনি ইনভেস্ট করলেই হবে না, আপনি এক্সপার্ট ওপিনিয়ন নিয়েও চলতে হবে। একদম। তাই জন্যে আমি এটা 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 সিম্পল স্ট্যাটিস্টিক্স ইন্ডাস্ট্রি, যে মানে যেরকম মিউচুয়াল ফান্ড সেহি হ্যাঁ, তেমনি এমএফডিবি জরুরি হ্যাঁ, আমি বলে থাকি। ওকে, যদি 100 টাকা কারোর কাছে থাকে এবং সে যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চায়, হ্যাঁ, কোন তিনটে মিউচুয়াল ফান্ড সাজেস্ট করবে যেখানে সেই 100 টাকা কোন রেশিওতে রাখবে, কত দিনের জন্য রাখবে? নীলমণিদা, প্রথমেই অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে আমাকে আজকের এপিসোডে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। এখন প্রত্যেকেই আমরা চাই কোটিপতি হতে। হুম, হুম, লাখপতি হতে তো চাই, হ্যাঁ, কোটিপতি হতে। হ্যাঁ, এবং তার একটা ছোটখাটো ফর্মুলা আমরা চাই, যে আমাদেরকে বলে দেওয়া হবে যে ফর্মুলাতে চললে খুব অল্প সময়ের মধ্যে 4 বছর 5 বছর হুম, তার মধ্যে আমরা একটা লামসাম পয়সা আমরা জমাতে পারবো। রাইট। আমি যেটা দিয়ে শুরু করতে চাইবো, যদি পেছন থেকে যদি স্টার্ট করি একদম শেষ দিক থেকে, যে কি দেখছো মার্কেটে? আমরা যখন ইনভেস্ট করছি একেবারে লেম্যান হিসাবে, হুম, কোন কোন জায়গাগুলোতে ভুল করছি? বেসিক্যালি ইনভেস্টমেন্টটা, যেটা বেসিক ভুল ইনভেস্টরদের মধ্যে অবজার্ভ করা যায়, কমন ইনভেস্টরদের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে ল্যাক অফ পেশেন্স। ইনভেস্টমেন্ট একটা লং টার্ম স্টোরি। হ্যাঁ, পেশেন্সটা এখানে রাখতেই হবে। এটা তো কোনো গ্যাম্বলিং না, বা চটজলদি কোটিপতি হব বা অনেক টাকা বানাবো, এরমভাবে ইনভেস্টমেন্টটা হয় না। এটা একটা প্রথম ভুল, যেটা খুব কমন ইনভেস্টরদের মধ্যে অবজার্ভ করা যায়। সেকেন্ড ভুল হচ্ছে, ইনভেস্টার ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট। এক্স্যাক্টলি, আমার দ্বিতীয় প্রশ্ন আসবো তোমার কাছে। আচ্ছা, তো তারা সেভিংস করেন, হ্যাঁ। কিন্তু মনে করেন এই সেভিংসটাই ইনভেস্টমেন্ট। তো ইনভেস্টমেন্ট কোনটা, যেটা আগামী দিনে আজ থেকে মেবি 10 বছর, 15 বছর, 20 বছর বাদে মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করে আমাকে অনেকটা টাকা আগামী দিনের জন্য তৈরি করতে বা প্রিপেয়ার করতে সাহায্য করবে। দ্যাট ইজ কল ইনভেস্টমেন্ট। তার মানে ইনভেস্টমেন্ট বলতে যেটা বোঝাচ্ছে, এক তো লং টার্ম, আর দ্বিতীয় এভিনিউসটা কোনটা আমি চুজ করছি সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার যেটা তুমি বলছিলে যে আমরা কোথাও গিয়ে গুলিয়ে ফেলি যে সেভিংস কি, ইনভেস্টমেন্ট কি, এবং একই সঙ্গে তোমার ডিপোজিট কি। হুম, মানে এই তিনটেকে, সেভিংস, ইনভেস্টমেন্ট এবং ডিপোজিট, হুম, এই তিনটেকে কিভাবে আমরা ভাগ করতে পারি, বা কিভাবে এটা কোনটা এক্স্যাক্টলি কি বুঝবো কি করে? রাইট। তো প্রথমে যদি ইনভেস্টমেন্ট বলি, ইনভেস্টমেন্ট যেমন ইনভেস্টমেন্ট ফার্স্ট অফ অল একটা গোলকে সামনে রেখে হবে, একটা লক্ষ্যমাত্রা থাকবে স্বাভাবিক। আমি যদি দেখি আমার ছেলের এখন বর্তমান বয়স 12 বছর, তাহলে আমার এখন লাইফে দুটো মেজর গোল হতে পারে। এক, আমার রিটায়ারমেন্টের কিটি, আর সেকেন্ড আমার ছেলের হায়ার এডুকেশন। দুটোই আপনি যদি দেখেন, 12 বছর থেকে হায়ার এডুকেশনে যদি 18 বছরের পর যাচ্ছে, তো 6 থেকে 7 বছর। এবং আমি যদি এটা মাথায় রেখে প্রিপারেশন নেওয়া স্টার্ট করেছি, তাহলে আর 10 বছর আগে থেকে অ্যাটলিস্ট আমি প্রিপারেশন স্টার্ট করেছি। তাহলে কোনো একজন ইনভেস্টার যদি একটা ইনভেস্টমেন্টের গোল 15 বছরের জন্য রাখে, তাহলে তাকে এমনই এভিনিউজ চুজ করতে হবে যেটা সেই সময়ে, আজকে যদি একটা হায়ার এডুকেশনের 1 কোটি টাকা মেডিকেলে লাগে, তাহলে আজ থেকে 10 বছর বাদে 1 কোটি টাকাই মেডিকেলে তাহলে কত লাগতে পারে, সেটা হিসেব করতে হবে। এবং আমাকে এমনই একটি এভিনিউজ ইনভেস্ট করতে হবে যেটা ওই ইনফ্লেশনকে বিট করে আমার অ্যামাউন্টটা ক্রিয়েট করতে হেল্প করবে। দিস ইজ কল ইনভেস্টমেন্ট ফার্স্ট অফ অল। আর ডিপোজিট হচ্ছে গিয়ে, ডিপোজিট আর ইনফ্লেশন রেট লং রানে সবসময় হ্যান্ডস অন হ্যান্ডস চলে। মানে আজকে যদি আমি শুধু ডিপোজিট করছি,
তাহলে আজকের দিনে আমি যতটা ধনী বা যতটা দরিদ্র যাই বলেন, আজ থেকে 11, 12, 15 বছর পরে আমি ততটাই থাকবো। কারণ ডিপোজিট, ফিক্সড ডিপোজিট মানে ফিক্সড ডিপোজিটে আসছে। ফিক্সড ডিপোজিটের রেট যদি দেখেন লাস্ট 12 বছরে কিন্তু এটা ক্রমশ নিচে গেছে। হ্যাঁ, শর্ট টার্মে বাড়ে, 6 মাসের জন্য বাড়লো, এবং সিনিয়র সিটিজেনের জন্য একটা তার আলাদা 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 রিজন আছে। আপনি শর্ট টার্মে বাড়তে দেখবেন, আবার কাম ডাউন, আবার ওটাকে কাট ডাউন হয়ে যায়। তো যদি আপনি 10 থেকে 12 বছরের হিস্ট্রি দেখেন, আজ থেকে বলুন তো 15 বছর আগে এফডি রেট 10%-এর ওপরে ছিল কিনা? নিশ্চয়ই ছিল। কিন্তু আজকে সিনিয়র সিটিজেনই 8.5-এর বেশি পায় না, 8.25-এর বেশি পায় না। তার মানে কি, ফিক্সড ডিপোজিট ইনফ্লেশনকে বিট করে আমার ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটাকে বাড়াতে তুলনামূলক কম সাহায্য করবে একটু অ্যাগ্রেসিভ প্রোডাক্টের সামনে। আজকের সময় দাঁড়িয়ে এমন অনেকেই রয়েছে যারা ব্যাংক ছাড়া ইনভেস্ট করতে চান না, এবং এফডি যারা করছেন তারাও কিন্তু অনেক সময় প্রাইভেট ব্যাংকে এফডি করতে চান না। মূলত তিনটে বিষয় নিয়ে আমরা কনসার্ন হই। প্রথমত, যদি হঠাৎ করে আমার জব চলে যায়, তাহলে সেক্ষেত্রে সেই আর্নিংয়ের একটা সাবস্টিটিউট দিক আমাদেরকে চিন্তায় রাখে। দ্বিতীয়ত হচ্ছে হেলথ ইস্যু, যেটা একটা বড় কনসার্নের জায়গা, এবং তৃতীয়ত হচ্ছে ডেথ। যদি এফডি, যেটা আমরা শুনে থাকি, এটা একটা আহ, এই রিস্ক জোনগুলোকে কভার করছে, একটা এমার্জেন্সি ফান্ড, একেবারে বেসিক কত আমাদের এই এফডিতে রাখা উচিত? ভালো প্রশ্ন করেছেন আপনি। কোনো একজন ইনভেস্টরের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের খুব বেসিক এই তিনটে জিনিস: এক, কন্টিনজেন্সি; দুই, মেডিকেল চ্যালেঞ্জটাকে কোপ আপ করা; আর থার্ড, কিছু যদি হয়ে থাকে আমার, তাহলে আমি যদি আর্নিং মেম্বার হয়ে থাকি, তাহলে আমার ফ্যামিলি সার্ভাইভ করবে কী করে। আমরা এই তিনটেকে যদি একই সূত্রে গাঁথার চেষ্টা করি, তাহলে ফার্স্ট হচ্ছে কি কন্টিনজেন্সি, যেটা আপনি এফডি বলছেন। আজকে কিন্তু বর্তমানে কন্টিনজেন্সি এফডি নয়। কন্টিনজেন্সি মানে এমন একটা প্রোডাক্টে থাকবে যেটা আপনি উইদিন 72 আওয়ার্স আপনি টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু এফডির ক্ষেত্রে এটা সবসময় হয়ে থাকে। না। তো কন্টিনজেন্সি ফান্ড আলাদা করতে হবে, সেটা সেই প্রসঙ্গে আমি আসবো পরে। আর ডেফিনেটলি হেলথ ইন্স্যুরেন্স থাকতে হবে, অ্যাডাকুয়েট হেলথ ইন্স্যুরেন্স। আর লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে মেনলি টার্ম ইন্স্যুরেন্স বলে একটা টার্মিনোলজি আছে, সেইটা আমার মনে হয় সব ইনভেস্টারদেরই থাকা উচিত। এক, কন্টিনজেন্সি; দুই, হেলথ ইন্স্যুরেন্স; তিন, টার্ম ইন্স্যুরেন্স। আমি আরেকটু অ্যাড করবো এটার সঙ্গে, যদি এই তিনটে জিনিস না থাকে, প্রথম দুটো যদি না থাকে, মানে কন্টিনজেন্সি আর সেকেন্ড হচ্ছে গিয়ে হেলথ ইন্স্যুরেন্স, তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্টের জন্য যে আপনি অ্যামাউন্টটা প্রত্যেক মাসে বা প্রত্যেক বছর আপনি ইনভেস্ট করছেন একটা লক্ষ্যমাত্রা রেখে, সেইটা কিন্তু বিঘ্নিত হবে। আচ্ছা। তাই না? কারণ আমার যদি ফ্যামিলিতে এখন হেলথ ইস্যু আসে, আমার যদি অ্যাডাকুয়েট হেলথ ইন্স্যুরেন্স না থাকে, যেটা ওইটাকে, এই চ্যালেঞ্জটাকে কোপ আপ করতে পারছি না, তাহলে তোমার ইনভেস্টমেন্টের অ্যামাউন্টেই আমি হাত দেবো। এই যে রেশিওটা, একদম মানে যারা সাধারণ মানুষ এবং যার হয়তো আর্নিংও একটা বেসিক আর্নিং এর থেকে সে এই সেভিংস গুলো করতে চাইছে, ডেফিনেটলি কিছু নিড রয়েছে, প্রত্যেকে কিছু লাক্সারি জিনিস চায় জীবনে, হ্যাঁ, সবকিছুর কথা মাথায় রেখে মানে এই রেশিওটা কিভাবে সাজানো উচিত? প্রথমত দেখতে হবে কন্টিনজেন্সি, হাউস হোল্ড এক্সপেন্সের 6 মান্থ কন্টিনজেন্সি থাকা উচিত। আচ্ছা। আর হেলথ ইন্স্যুরেন্স, আজকে একজন মিডল ক্লাস ফ্যামিলিতেও যদি দেখেন, হেলথ ইন্স্যুরেন্স কমসে কম আমি মনে করি 25 থেকে 50 লাখের ভেতরে হওয়া উচিত। কারণ আমি বলতে পারছি না এখন কি রোগ হবে কার, কিন্তু যদি ধরুন এমন একটা কিছু ডিজিজ এলো ফ্যামিলিতে যেটা 30, 35, 50 লাখ লাগবে, তার চেয়ে আপনি অল্প প্রিমিয়াম দিয়ে সেই কভারেজটা নিয়ে রাখতে পারেন। আর থার্ড হচ্ছে গিয়ে টার্ম ইন্স্যুরেন্স মোরাললেস আপনার মান্থলি ইনকাম ইন্টু 200, একটা খুব সাধারণ একটা লজিক বললাম, আপনি ওরমভাবে আপনি অ্যামাউন্টটাকে ভাবতে পারেন। এবার চলে আসি মিউচুয়াল ফান্ডের কথায়। হ্যাঁ, মিউচুয়াল ফান্ড বিষয়টা কি? একদম সাধারণ মানুষের জন্য বলুন যে মিউচুয়াল ফান্ড এক্স্যাক্টলি কি, এবং বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডের কথা আমরা শুনে থাকি, এবং কোন মিউচুয়াল ফান্ডের রিস্ক ফ্যাক্টর বেশি থাকে? আচ্ছা। বেসিক্যালি মিউচুয়াল ফান্ড না একটা ভেহিকেল আপনি বলতে পারেন। মিউচুয়াল ফান্ডকে একটা কথায় প্রকাশ করা খুবই ডিফিকাল্ট। ওকে। যেমন আপনি ধরুন, যদি আমার বাড়ি বেলঘরিয়ায়, আমি ওখান থেকে এই হরিদেবপুরে এসেছি, আমি 4 হুইলারে এসেছি। যদি আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে ডানলপ বলে একটা জায়গা আছে, যদি ওইখানে আজ অনুষ্ঠানটা হতো, মেবি আমি 2 হুইলারে আসতাম। আমার পাড়ায় হলে পরে হয়তো হেঁটেই চলে যেতাম। তো আপনি কোথায় যেতে চাইছেন আর সেটা কত দূর আপনার ডেস্টিনেশনটা, তার উপরে ডিপেন্ড করে মিউচুয়াল ফান্ড। আচ্ছা। যদি আপনি, যেটা আমি শুরুতেই বললাম,
যে যদি আপনি 15 বছর 20 বছরের জন্য লক্ষ্যমাত্রা আছে আপনার, যেটা সেটা টাইম পাচ্ছেন আপনি 15-20 বছর, তাহলে আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে রাখতে পারেন। ডেট মিউচুয়াল ফান্ড তুলনামূলক একটু কম সময়ের জন্য আপনি রাখতে পারেন, 3 বছর 2 বছর, হ্যাঁ 4 বছরের জন্য রাখা যায় ডেট ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডে। এবং আর এক রকম মিউচুয়াল ফান্ডে যেটা আমি কন্টিনজেন্সি বলে একটা আমি উল্লেখ করলাম, সেই কন্টিনজেন্সি ফান্ডটার জন্য লিকুইড বা শর্ট টার্ম আল্ট্রা শর্ট টার্ম ক্যাটাগরিতে আপনি রাখতে পারেন, যেটা 3-4-6 মাসের জন্য বা লেস দ্যান 1 ইয়ার যদি আপনার মানিটা থাকছে, তাহলে এই ধরনের প্রোডাক্টে আপনি রাখতে পারেন। তো এই যে তিনটে মিউচুয়াল ফান্ডের কথা আপনি বললেন, সেটাতে কিরকম বেনিফিট পাওয়া যায়? বেনিফিট তো তিনটেতেই আছে, আপনার যেরকম দরকার সেরকম বেনিফিটটা আসছে। কিন্তু আপনি যদি রিটার্ন বলেন, তাহলে অবশ্যই ইকুইটির পোটেনশিয়ালটা বেশি রিটার্ন জেনারেট করার, কিন্তু প্যারালালি ওকে আপনার টাইমও বেশি দিতে হবে। আচ্ছা, ইকুইটি মিউচুয়াল ফান্ড কখনোই আপনি 6-7 বছরের নিচে টাইম হরাইজনে করা অ্যাডভাইসেবল নয়। তার মানে মানে এই ইকুইটি মিউচুয়াল ফান্ডে আমি সেই পরিমাণ টাকাটাই রাখবো যেটা আমার খুব নিয়ার ফিউচারে আমার কাজে লাগবে না, লাগছে। আমাকে সেখান থেকে তুলতে হবে না। একদম 100%। ওকে। তো সেক্ষেত্রে রিস্ক বেশি, আর রিস্ক আপনি যত টাইম দেবেন আপনার ইনভেস্টমেন্টকে, রিস্কটাও তত মিনিমাইজ হয়ে যায়। তাই জন্য ইকুইটি মিউচুয়াল ফান্ডে বা ইকুইটি ইনভেস্টমেন্টের আপনার টাইম হরাইজনটা কমসে কম 6 থেকে 7 বছর হলে বেটার হয়। আচ্ছা, এই যে মিউচুয়াল ফান্ডের পপুলারিটি প্রায় বেড়েই চলেছে আমরা দেখছি, এবং সাধারণ মানুষ কেউ বুঝুক না বুঝুক আমরা প্রত্যেকেই বলি যে মিউচুয়াল ফান্ডে রাখবো, এবং আরো একটা বিষয় থাকে সেটা হচ্ছে সিপ এসআইপি। হ্যাঁ, এই প্রসঙ্গতে যাব পরে। তো এই পপুলারিটিটা বাড়ার কারণ কি, একজন এক্সপার্ট হিসেবে কিভাবে বলতে চাইবে? মিউচুয়াল ফান্ডের আপনি দেখবেন পপুলারিটিটা তবে থেকেই বেশি হয়েছে যবে ফিক্সড রিটার্ন কাইন্ড অফ ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট রেটটা ডাউন গেছে। তবে থেকে আর কি মিউচুয়াল ফান্ড তো আছে অনেক দিন থেকেই। অনেকদিন, হ্যাঁ। কিন্তু আপনি যদি দেখেন, আগে ছিল মিউচুয়াল ফান্ড নেহিহের জমানা ছিল, এখন মিউচুয়াল ফান্ড সেহিহে সব জায়গায় আমরা শুনি, তাই না? তো এই মিউচুয়াল ফান্ড নেহিহে থেকে মিউচুয়াল ফান্ড সেহিহে এসছে এই কারণেই, যেগুলো তথাকথিত চিরাচরিত ইনভেস্টমেন্ট ছিল সাধারণ ইনভেস্টরদের ক্ষেত্রে, তারা সেখান থেকে রিটার্নটা সেই তুলনায় পাচ্ছে না, এবং দেখছে ডে বাই ডে মিউচুয়াল ফান্ডের রিটার্ন লং টার্মে, ইকুইটি মিউচুয়াল ফান্ডের রিটার্ন যদি দেখি লং টার্মে অনেক বেটার দিচ্ছে। তাই জন্য মানুষ আস্তে আস্তে মিউচুয়াল ফান্ডের দিকে এসছে, এবং ইয়াং ইনভেস্টার মূলত যেহেতু আজকাল টেকনোলজিতে অনেক বেশি ইনফরমেশান টেকনোলজি থ্রু আসছে সবার কাছে, তো মিউচুয়াল ফান্ডের বিষয়ে তারা অনেক বেশি জানতে পারছে, এবং ইয়াং ইনভেস্টার নিউ ইনভেস্টার প্রচুর মাত্রায় প্রত্যেক বছরই বাড়ছে, যার জন্য মিউচুয়াল ফান্ডের এতটা প্রসার বা এতটা ব্যাপ্তি সম্ভব হয়েছে। নাও কাম টু দ্য পয়েন্ট অফ সিপ এসআইপি। ব্যাংকে গেলেই প্রত্যেকে আমরা হ্যাঁ, জানি যে এটার সম্মুখীন হতেই হয়, Right. যে এটার ভালো ইন্টারেস্ট আসছে, সিপ করুন। এবং এই সিপের ও এসআইপিরেও আমরা বিভিন্ন রকম ভাগের কথা শুনে আসি, যেটা ফ্লেক্সি ক্যাপ হোক, মিড ক্যাপ, স্মল হ্যাঁ। ক্যাপ। তো কোনটার অ্যাডভান্টেজ ঠিক কি? ফ্রেশ ইনভেস্টার যদি আপনি একদম বিগিনার্স হন, তাহলে হ্যাঁ। মাল্টি ক্যাপে আপনার স্টার্ট করা উচিত। আপনার প্রয়োজন বুঝে, যেমন ধরুন আমি যদি বলি এখন রেস্টুরেন্ট, আপনি কলকাতায় 500টা রেস্টুরেন্ট আছে, কিন্তু আপনি তো সবগুলোতে যান না, আপনার রেগুলারে 4-5টা হবে। তো মিউচুয়াল ফান্ডও আপনি সেইভাবেই ট্রিট করবেন। আপনি যদি একদম বিগিনার্স হন তো মাল্টি ক্যাপ করলেন, আপনার যদি লং টার্ম ইনভেস্টমেন্ট কিছু দরকার আছে, যেটা হরাইজন প্রথমে আমি বললাম 15 বছর 10 বছর, তাহলে আপনি স্মল ক্যাপে গেলেন। ইনভেস্টারের নিডের ওপরে ডিপেন্ড করে আমরা মোটামুটি সাজেস্ট করে থাকি যে কোন ক্যাটাগরিটায় ওনার ইনভেস্ট করা ঠিক হবে। ওকে, একটা বিষয় আমি একটু বোঝার চেষ্টা করি। ধরুন এখন 24-25 বছরে হুম। কেউ চাকরি জয়েন হুম, করছে, হুম। এবং সেখানে দাঁড়িয়ে তাদেরকে কি সাজেস্ট করবেন? তাদের মানে এই স্মল ক্যাপ হোক বা এই যেটা বললেন ফ্লেক্সি ক্যাপ হোক, মানে কোনখানে টাকা রাখা উচিত? মূলত ইয়াং ইনভেস্টারের আমি মনে করি, যেহেতু তাদের লাইফের গোলগুলো একটু দূরেই আছে, এখনো টাইম আছে, তো মিড ক্যাপ স্মল ক্যাপ কুড বি বেটার ক্যাটাগরি ফর দেম। হ্যাঁ, মিড ক্যাপ স্মল ক্যাপে ইয়াং ইনভেস্টারদের অ্যাডভাইস করা যেতে পারে। আর বাস ইয়াং ইনভেস্টার তো লং টার্ম হরাইজনে মিড ক্যাপ স্মল ক্যাপ রাখতে পারে। জমিতে ইনভেস্ট করা, হুম। ফ্ল্যাটে ইনভেস্ট করা। ফ্ল্যাটের ক্ষেত্রে আবার এটা আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে রিসেল ভ্যালু সেটা অনেকটা কমে যায়। অনেক সময় সেলেবল থাকে না, কারণ Right. লোন ফেসিলিটি সেখানে Right. থাকছে না। হ্যাঁ। তাহলে এই মিউচুয়াল ফান্ড হোক বা এই এসআইপি হোক বা এফডি হোক, এখানে টাকা রাখা, নাকি যেটা আগের দিনের কনসেপ্ট ছিল যে জমি কিনে রাখা? হ্যাঁ, হ্যাঁ। একটা
একটা ফ্ল্যাট, আমার Right. দুটো ফ্ল্যাট রয়েছে, আমি Right. আরেকটা ফ্ল্যাট কিনে রাখলাম, Investment ভাড়া purpose. দিলাম ইনভেস্টমেন্ট পারপাসে, এটা কতটা ঠিকঠাক সাজেশন? ফ্ল্যাট একটা আপনার রয়েছেন হুম। যেটা বাস করছেন, আর একটা কিনলেন, ওকে। কিন্তু আপনি যদি এবার রিয়েল এস্টেটেরই একদম ইনভেস্টার হয়ে ওঠেন, তাহলে আপনাকে হয়তো একটু তাহলে ভুল হবে। আচ্ছা, তার কারণ লং টার্মে যে শুধু রিয়েল এস্টেটই আপনাকে পয়সা বানিয়ে দেবে এই এমনটা জিনিসটা নয়। ঠিক নয়। মিউচুয়াল ফান্ড, কোনো মিউচুয়াল ফান্ড যখন মার্কেটে আসে তখন তার এনএভি হয় 10 টাকা, একটা ইউনিটের প্রাইস। ওকে, এখন ইন্ডাস্ট্রিতে যেটার হাইয়েস্ট এনএভি আছে তার, আমি মনে করি ওটা 4,000 টাকার ওপরে একটা ইউনিটের দাম। এবং সেই ফান্ডটা লঞ্চ হয়েছিল 30 বছর আগে। অর্থাৎ 30 বছর আগে যদি ভুল করেও কোনো ইনভেস্টার 1,00,000 টাকা রেখে দিত ওর মধ্যে, আজকে 4 কোটি টাকা ভ্যালু হতো তার। আপনি কটা রিয়েল এস্টেট বা কটা জমির এরকমভাবে দাম বেড়েছে আপনি দেখবেন যে 30 বছরে 1,00,000 টাকাটা আজকের দিনে 4 কোটি টাকা হয়েছে। 4 কোটি টাকা না হোক, আপনি হাফই ধরুন, 2 কোটি হোক, 1 কোটি হোক, তাই 100 গুণ, এটা তো 400 গুণ বাড়ার কথা বলছি আমি। 100 গুণ 200 গুণ তো হামেশাই দেখা যায় 30 বছর হরাইজনে। ওকে। আমি যদি আপনার থেকে সাজেশন চাই যে আমি এখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইবো, হুম। মার্কেটে কোন মিউচুয়াল ফান্ড এখন প্রফিটেবল, কি সাজেস্ট করবে যে 3টে বা 5টা মিউচুয়াল ফান্ড যেখানে রাখা যেতে পারে? মিউচুয়াল ফান্ডে সরাসরি স্কিম সাজেস্ট না করে ক্যাটাগরি ওয়াইজ ওকে, বলা ভালো। এই আমি যে প্রথমেই বললাম যে ইনভেস্টারের নিড বা ইনভেস্টার কত দিনের জন্য টাকাটা রাখতে চাইছে তার উপর ডিপেন্ড করে। এখন যদি আপনি আপনার যদি এখন টার্গেট থাকে যে আপনি আপনার রিটায়ারমেন্টের কিটি ক্রিয়েট করবেন, তাহলে অবভিয়াসলি আমি বলবো স্মল ক্যাপ বা মিড ক্যাপে আপনি এসআইপি বা ওয়ান টাইম যেটাই আছে করতে পারেন। বা এখন থেকে 5 বছর পরে যদি এই টাকাটা আপনার লাগবে আপনি মনে করছেন, সেটা লার্জ ক্যাপ বা লার্জ অ্যান্ড মিড ক্যাটাগরিতে আপনি রাখতে পারেন। ডিপেন্ডস আপন ইনভেস্টার নিড অ্যান্ড গোলস। ওকে। সোনার দাম, রূপোর দামও যেভাবে বাড়ছে, রূপোর দামও এখন বেশ খানিকটা হুম ঊর্ধ্বমুখী, হুম সেখানে ইনভেস্ট করা কতটা ঠিকঠাক সাজেশন? দেখুন, গোল্ড বা সিলভারে ইনভেস্ট করা খারাপ বলবো না, করতেই পারেন। কিন্তু লং রানে যদি আপনি দেখুন, অনেকগুলো অ্যাসেট ক্লাস হয়, অ্যাসেট ক্লাসের মধ্যে একটা ইকুইটি আছে, মানে শেয়ার্স আছে। অ্যাসেট ক্লাসের মধ্যে একটা গোল্ড আছে, অ্যাসেট ক্লাসের মধ্যে রিয়েল এস্টেট আছে। আপনি দেখবেন এটা দেখা গেছে আর কি রিসার্চে, যে কোনো বছর গোল্ড ভালো রিটার্ন দিয়েছে, কোনো বছর রিয়েল এস্টেট, তো কোনো বছর ইকুইটি। কিন্তু আপনি যখন 25 বছর 20 বছরের টোটাল টাইম হরাইজন দেখবেন, তখন দেখবেন আপনি সব অ্যাসেট ক্লাসের মধ্যে ইকুইটি সবসময় আপনাকে বেটার রিটার্ন জেনারেট করে দেওয়ার ক্যাপাসিটি রাখে। এবার গোল্ড, গোল্ড ইনভেস্টমেন্ট না, আমরা তো মধ্যবিত্ত বাঙালি, গোল্ড আমাদের একটা সেন্টিমেন্ট, ওটা ইনভেস্টমেন্ট হিসেবে সচরাচর ট্রিট করা অনেক সময় উচিত না বা যায়ও না। কারণ আপনি যখন গোল্ডে ইনভেস্ট করছেন, গোল্ড কিনছেন, তো আপনার একটা সেন্টিমেন্ট আছে, আপনি ওটা গিয়ে লিকুইড করতে চাইবেন না, সচরাচর একদম। বিক্রি করতে চাইবেন না, তাই না? তাই জন্য আমি মনে করি যে হ্যাঁ, ইয়েস, আপনার টোটাল অ্যাসেটের মধ্যে 7-10%, 8% আপনি গোল্ড ইনভেস্টমেন্ট রাখলেন, ওকে, বাট নট মোর দ্যান দ্যাট। আচ্ছা। নীলমণিদা, এই হ্যাঁ, ইকুইটি ফান্ডের কথা বারবার বলছেন যে একজন যখন শুরু করছে তার কিন্তু এই ইকুইটি ফান্ডে ইনভেস্ট করাটা ঠিকঠাক। একদম। এক্স্যাক্টলি ইকুইটি ফান্ডটা কি, বুঝবো কি করে, কি আছে এর মধ্যে? ইকুইটি ফান্ড যেটা, যেখানে 65% সবসময় শেয়ার্সে ইনভেস্ট করবে, মানে কেউ যদি 100 টাকা ইনভেস্ট করছে, 65 টাকা শেয়ার্সে ইনভেস্ট হবে। ওকে, বাকি যে 35 টাকা থাকবে সেটা ডেট ইনস্ট্রুমেন্টে থাকবে। ডেট ইনস্ট্রুমেন্ট মূলত থাকবে এটার মধ্যে। তা যেহেতু 65% ইকুইটিতে যাচ্ছে, তার জন্য এই ফান্ডটাকে আমরা ইকুইটি ফান্ড হিসেবে পরিগণিত করি। আচ্ছা। তো এটা আর কি ইকুইটি মানে শেয়ার, শেয়ার শেয়ার, তাহলে শেয়ারের ক্ষেত্রে আমরা সবসময় জানি তো একটা রিস্ক ফ্যাক্টর থাকে, তাহলে ইকুইটি ফান্ডে আমি যে টাকাটা রাখছি হ্যাঁ, সেটারও একটা রিস্ক ফ্যাক্টর থাকতে পারে? নিশ্চয়ই আছে। ওকে, সেই রিস্ক ফ্যাক্টরটাই আমি বললাম, এর আগেও বলেছি, যে মিনিমাইজ করতে গেলে আপনাকে ইনভেস্টমেন্ট হরাইজন বাড়াতে হবে। আপনি কোনো অনেক ইকুইটি ফান্ড কি সবসময়ই আপনাকে পজিটিভ রিটার্ন দেয় না, ইকুইটি ফান্ডেও নেগেটিভ রিটার্ন হয়, কিন্তু সেটা শর্ট টার্মে। আপনি যদি এই 7 বছর 10 বছর 15 বছর হরাইজনে কোনো ইকুইটি ফান্ডকে দেখবেন, তাহলে আপনি তার রিটার্ন নেগেটিভ দেখবেন না, বরং অন্য অন্য যে ইনভেস্টমেন্ট রয়েছে, ডেট ইনস্ট্রুমেন্টগুলো তার সামনে অনেকটা বেশি আপনাকে এক্সট্রা রিটার্ন জেনারেট করে দেওয়ার পোটেনশিয়াল রাখে। আচ্ছা। যদি 100 টাকা কারোর কাছে থাকে এবং হ্যাঁ, সে যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চায়, হ্যাঁ, কোন 3টে মিউচুয়াল ফান্ড সাজেস্ট করবে যেখানে সেই 100 টাকা কোন রেশিওতে রাখবে, কত দিনের জন্য রাখবে? এটা ডিপেন্ড করে ইনভেস্টারের এজের ওপর,
ইনভেস্টরের প্রোফাইলের ওপর, তিনি আচ্ছা। সার্ভিস হোল্ডার কি বিজনেসম্যান, তার এজ কীরকম আছে, তার ওনার এখন লাইবিলিটিস কী কী আছে, ওনার এক্সিস্টিং ইনভেস্টমেন্টের কী পজিশন, তার উপর ডিপেন্ড করে। কিন্তু আমি ধরেই নিচ্ছি আমাদের অনুষ্ঠান যারা শুনছেন তারা মিউচুয়াল ফান্ডের সম্পর্কে প্রথম জানছেন, যদি এরকমই আমি ধরে নিই, একদমই তাই। তো একদম বিগিনার্সদের জন্য আমি বলবো যে 100 টাকার মধ্যে আপনি যদি 100 টাকাই মিউচুয়াল ফান্ডে রাখছেন, তাহলে আপনি 50% লার্জ অ্যান্ড মিড ক্যাপ ক্যাটাগরিতে রাখুন, আর বাকি টাকাটা মিড অ্যান্ড স্মল ক্যাপে রাখুন, বা লার্জ মিড স্মল, বা লার্জ অ্যান্ড মিড স্মল। এইটা ডিপেন্ড করছে, হয়তো লার্জ অ্যান্ড মিড আমি একটু বেশি বলবো, 70% রাখতে বলবো যদি 40, 45, 50 বছরের কোনো তাহলে ইনভেস্টার। লার্জ ক্যাপে বলছেন 50, হ্যাঁ, মানে 100 টাকার মধ্যে 50 টাকা তবু লার্জ এটা ক্যাপে রাখা। তবু এটা ইনভেস্টারের এজে আর এজের প্রোফাইলের উপর উপর আমি আমি ধরে নিচ্ছি যে প্রথম একদম মানে আর্নিং শুরু যদি করছে ধরুন এবং একজন সে 25 রাখতে বছরের চাইছে। কোনো একদম একজন ইনভেস্টার নতুন কেরিয়ার লঞ্চ করেছে, সবে এখন ইনভেস্ট করবে, তার জন্য লার্জ অ্যান্ড মিড ক্যাপ কম হবে, মিড অ্যান্ড স্মল ক্যাপটা বেশি হবে। আচ্ছা, মানে সেখানে রেশিওটা 70-30ও হতে পারে। হ্যাঁ, ওকে। ইয়াং জেনারেশন কি এখন ইনভেস্টমেন্ট প্রো? হ্যাঁ, একদমই বলা যেতে পারে। এর একটা বড় রোল প্লে করেছে টেকনোলজি। হুম। আমি যখন 20 বছর আগে কেরিয়ার লঞ্চ করেছিলাম, তখন শুধু ফর্মে সাইন করে ইনভেস্টমেন্ট হতো। হুম। এখন যদি আমার কোম্পানিরই আমি ওভারঅল ডেলি ট্রানজ্যাকশন দেখি, তাহলে ক্লোজ টু 90% অনলাইন। ওকে। তো এই যে ফিজিক্যাল টু ডিজিটাল, এই যে কি বলবো চেঞ্জেসটা এসছে, এটাতে অনেক ইয়াং ইনভেস্টরও আমাদের ইন্ডাস্ট্রিতে এসছে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে, এবং এখানে এই বিভিন্ন ফিনটেক প্ল্যাটফর্মও অনেক মেজর রোল প্লে করেছে। অ্যাজ অ্যান এক্সপার্ট কি এরকম কোনো সাজেশন কি দিতে চাইবে যে এখন তো এই অনলাইন প্ল্যাটফর্মে যেহেতু নানা ধরনের অপশন দেখাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, কোনটা আমি নেব? যেভাবে বিজ্ঞাপন করা হয় হ্যাঁ, বিষয়গুলোকে, হ্যাঁ। সেখানে বোঝাও সম্ভব হয় না। কি সাজেশন থাকবে? একটা আমি জাস্ট পরিসংখ্যান যদি দিই, যারা উইদাউট এনএফটি মানে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের থ্রু ইনভেস্ট করেন, আর যারা ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্ট করেন, যেখানে কোনো ইন্টারমিডিয়েটারি নেই বা এমএফটি নেই, তো জাস্ট কিছুদিন আগের ডেটা এটা, আপনি যদি দেখেন ডাইরেক্টে যত লোক ইনভেস্ট করেছেন যেখানে এমএফটির ইনভলভমেন্ট নেই, সেখানে 90 lakhs টোটাল এসআইপি। আচ্ছা। টোটাল 90 lakhs এসআইপি চলে যেখানে কোনো এমএফডি নেই, মানে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর নেই। হুম। আর 5 বছর ক্রস করেছে এরও 2%ও ইনভেস্টার নেই ওখানে, মানে আচ্ছা। 90 লাখের মধ্যে 2%ও নেই যাদের এসআইপি 5 বছর ক্রস করেছে। ওকে। আর রেগুলার প্ল্যানে, মানে যেখানে এমএফডি হুম। মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের ইনভলভমেন্ট আছে, এরকম এসআইপি 2,90,00,000 সংখ্যাটা আর কি, সেখানে মোর দেন 30 লাখ এসআইপি আছে, যে এসআইপিগুলো 5 বছর অতিক্রম করেছে। তার মানে আপনি দেখতে পাচ্ছেন যে ডাইরেক্ট প্ল্যান যেখানে এমএফডি নেই, সেখানে 2%-এরও কম এসআইপি যেগুলো 5 বছর চলেছে, হুম। আর যেখানে এমএফডি আছে সেখানে 10%-এরও বেশি এসআইপি যেগুলো 5 বছরেরও বেশি চলেছে। তার মানে এমএফডির একটা মেজর রোল আছে। আপনি উইদাউট এক্সপার্ট আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিলেই হবে না, আপনাকে আপনার এমএফডি গাইড করবে টাইম টু টাইম, যে এখন কোন ফান্ডে আপনি ইনভেস্ট করবেন, কোন ফান্ডে আপনি এখন এসআইপি করবেন, আপনার এসআইপি কত অ্যামাউন্ট হওয়া উচিত এক্স্যাক্টলি, আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাও কীরকমভাবে কখন ওটাকে আরও বেশি ফিট করবেন আপনি, এইগুলোর জন্য একটা এমএফডির বড় রোল আছে এখানে। আপনি ইনভেস্ট করলেই হবে না, আপনি এক্সপার্ট ওপিনিয়ন নিয়েও চলতে হবে। একদম। তাই জন্যে আমি এটা 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 সিম্পল স্ট্যাটিস্টিক্স ইন্ডাস্ট্রি, যে মানে যে যেরকম মিউচুয়াল ফান্ড সহি হয়, তেমনি এমএফডি ভি জরুরি হয়, আমি বলে থাকি। ওকে। হোয়াট ইজ ইউর প্রেডিকশন ফর 2026? আমি একজন ইনভেস্টার, আপনি যেরকম আমার থেকে মিউচুয়াল ফান্ড সম্পর্কে বিভিন্ন জিনিস জানছেন, হ্যাঁ, আমাকে এক্সপার্ট বলছেন সো কল, কিন্তু আমার আর একটা রোলও আছে, সেটা আমি ইনভেস্টারও। ওকে। ঠিক আছে, তো আমি ইনভেস্টারের রোলটা থেকে আপনাকে বোঝাই। একদম। যারা হয়তো 2026-এ একদম হ্যাঁ, মানে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে চাইছে রাইট। তাদের জন্য। তো মিউচুয়াল ফান্ড একটা এমন ইনভেস্টমেন্ট যেখানে জব জাগা তব সবেরা। আপনি আজকে দেখুন, আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছিলাম তখন ইন্ডাস্ট্রির সাইজ ছিল 1.5 লক্ষ কোটি টাকা। হুম। আজকে 75 lakhs crore-এর ওপর ইন্ডাস্ট্রি চলে গেছে। মানে আপনি যদি সেইভাবে দেখেন প্রায় 35 গুণ ইন্ডাস্ট্রি বেড়েছে। তার মানে কি ইন্ডাস্ট্রিতে আর কিছু নেই? না। মানে ভারতবর্ষে প্যান কার্ড আছে এই সংখ্যাটা কত জানতে হবে। 70 কোটি লোকের প্যান কার্ড আছে।
আর মিউচুয়াল ফান্ডে টাকা রাখছে 5.5 কোটি লোক। তার মানে কমসে কম আরও 65 কোটি লোক এরম আছেন যেনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার এলিজেবল। হুম। প্যান কার্ড আছে মানে মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে পারে, তাই না? তাই জন্য মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট এবং আমাদের ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের যে আরও বাড়ার যে লক্ষণ, তা এখনও অনেকটাই গ্রোথ স্টোরি অনেকটাই এখনও পেন্ডিং আছে। ওকে, থ্যাংক ইউ নীলমণিদা। বেশ কিছু ইনফরমেশন আমরা জানলাম এবং আশা থাকলো আগামী এপিসোডে আরও কিছু কোয়ারিজ আমরা ক্লিয়ার করব। এবং আপনাদের জন্য বলি, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে রাখতে পারেন, আমাদেরকে মেল করতে পারেন এবং আমরা পরবর্তী কোনো না কোনো এপিসোডে আবারও চেষ্টা করব নীলমণিদার থেকে একেবারে এক্সপার্ট ওপিনিয়ন আপনাদের সামনে দিতে।